আমরা বড়রা কখনো কখনো জানেন তো ছোটদের কাছ থেকে অনেক কথা গোপন করে যাই বা হয়তো ওরা ভয় পাবে বা হয়তো ওরা বুঝতে পারবে না ভেবে অনেক কিছু গোপন করে যায়। কিন্তু জানেন তো এরকম আমরা হয়তো ভালোর জন্য করি গোপন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু ভালো না হয়ে প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে, হয়তো সেটা ভৌতিক দিকেও চলে যেতে পারে। এরকমই ঘটনা আজকে এক অনামিকা পাঠিয়ে দিয়েছে বরাক ভ্যালি থেকে, এবং আরেকটি ঘটনা থাকছে, সেটি হলো ঋত্বিকা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজ ভয়ঙ্কর দুটো ভয়ানক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাগুলি তো ভয়ঙ্কর বটেই, কিন্তু এর থেকে অনেক কিছু শেখার আছে। যেটা ওই যে মা মাসিরা যেটা বলে বা মা ঠাকুমারা যেটা বলে সেটা এমনি এমনি না, আবার কিন্তু সেটা তোমরা প্রমাণ পাবে। তো যারা ভাবছো এরকমভাবেই আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, কি করে করবে? করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaigalpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, মানে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের জন্য হয়। রিকোয়েস্ট করবো প্লিজ শেয়ার করো, সকলের সাথে শেয়ার করো ঘটনাগুলি। নিজে ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, এবং যারা এইসব ঘটনা শুনে রোমাঞ্চ বোধ করে তাদেরকেও কিন্তু তুমি পাঠাতেই পারো। তো চলো আর দেরি করবো না, হুট করে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। অনামিকা নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ কিছু কিছু সময় কি হয় বলো তো, পারিবারিক এমন কিছু ঘটনা থাকে হয়তো আমরা চাই যে সতর্ক করতে চাই, বাট সেই জায়গায় নাম প্রকাশে বা পার্টিকুলার যেই জায়গার থেকে, যদিও বলে দিয়েছি বরাক ভ্যালি থেকে, তো পার্টিকুলার কোন জায়গার থেকে বলেই দিলাম, কিন্তু অনেক সময় প্রকাশ করে না অনেকে। হ্যাঁ, তো অনামিকাও কিন্তু নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তো চলো তোমাদের জন্য অনামিকার এই ঘটনাটা নিয়ে আসি। সেটা হলো অনামিকা বরাক ভ্যালিতে থাকে, এবং ঘটনাটা ঘটেছিল ও যখন ক্লাস 7-এ। তো ওরা মানে এমন একটা জায়গা যেখানে, মানে পৈতৃক বাড়িটা বুঝতে পেরেছো, আমার একটা শর্টসে দিয়েছিলাম, একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম গল্পে, গ্রামের দেখেছো তো কিরকম ভিউ হয়। অ্যাকচুয়ালি ওই জায়গাটাও কিন্তু তোমার শিলচারেরই, যেটা দিয়েছি আমি তুলে ধরেছিলাম। তো ওই রকমই পুকুর টুকুর সবই আছে, এবং জয়েন্ট ফ্যামিলি, মানে জ্যাঠা কাকা বাবা, এবং ওদের নাকি পৈতৃক বিজনেস আছে। তাও একটা না, সুপুরির বিজনেস আছে, অনেক রকমের বিজনেস আছে, কিন্তু ওদের মানে সব একই হাড়ি রয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে ওর দাদু নাকি সব কিছু শিডিউল, মানে সকলের জন্য কিছু কিছু, মানে কে কেমন করে দেবে, কিভাবে ঘর চলাবে ইকুয়ালি, যাতে কোনো রকমের দ্বন্দ্ব না আসে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া এক। তো দেখো, মানে যখন একসঙ্গে দুটো বাসন থাকে ঠুকাঠুকি লাগে, কিন্তু আরেকটা জিনিসও জানো তো, ওই ঠুকাঠুকির থেকেও বেশ হলো মিলমিশ, মানে এর শরীর খারাপ হচ্ছে তো এই হাতে হাত করে কাজ করে দিচ্ছে, মানে হই হুল্লোড় করে করে, মানে মনে হয় অনামিকা যেটা বলে যে এমনি সময় মনে হয় সত্যি আমাদের বাড়িটা সবসময় উৎসব মুখর হয়ে থাকে। তো এই সব খুশির মাধ্যমে একটা মানে খুশির মধ্যে একটা কষ্টের ইনসিডেন্ট ঘটে গেছিল অনামিকাদের গোটা পরিবারের। সেটা হলো ওর বড় জ্যাঠা আকস্মাৎ কার্ডিয়াক অ্যাটাকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন জানো তো, ওর যে বড় জ্যাম্মার এক ছেলে এক মেয়ে, যে অনামিকার থেকে মেয়ের ছেলে দুজনেই বড়, ছেলেটা সবার বড় ছিল, ছেলেটা তখন জাস্ট 11 ক্লাসে পড়ে। হ্যাঁ, তো বুঝতেই পারছো এরকম একটা অঘটন ঘটে গেছিল ওদের পরিবারে। তো একটা ওদের না পরিবারে একটা রিচুয়ালস আছে, এই যে অন্ত্যেষ্টি ক্রিয়ার পর যে অস্থিটা আছে না, অস্থিটা নাকি 1 বছর তোমার বাড়িতে রাখতে হয়, স্পেশালি জেনারেলি তুলসী মঞ্চের একটা জায়গা করে ওরকম করে রাখা হয়। এবং যেমন এই ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু জেঠু মারা গেছে, ওর জেম্মা নাকি প্রতিদিন ধূপবাতি দেখানো, শুদ্ধ বর্ষে ছোঁয়াছাতি যাতে না লাগে, এবং ওই জায়গাটা লেপে আর কি শুদ্ধ করে রাখা, ওগুলি কিন্তু ওর জ্যাম্মা করতো। হ্যাঁ, তো ঠিক আছে, তো ওর জেঠুর তোমার শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর, আগে একটা কথা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, অনামিকা এবং ওর জেঠু দিদি কিন্তু একসঙ্গেই ঘুমোতো, যেহেতু দুটো মেয়ে, আর সত্যি কথা বলতে গেলে রুমের অভাব নেই ওদের। তো কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর অনামিকার দিদি কিন্তু ওর মায়ের সঙ্গে ঘুমোয়। বুঝতেই পারছো ভদ্রমহিলার জীবনের তো প্রচণ্ড কষ্টকর একটা ইনসিডেন্ট। যদি নিজের মেয়েকে কাছে পায়, হয়তো কান্না, মানে যদি কান্নাকাটিও করে, মেয়ে হয়তো কনসোল করে নেবে, মেয়ের সামনে নেবে, মা থামো, আমরা তো আছি। তো অনামিকা ওর রুমে কিন্তু একাই ঘুমাতো, আর যেহেতু ছোটবেলার থেকে বড় হয়েছে আর ওই পরিবেশে তো বেশ ডাকুবুকুই ছিল অনামিকা। বলছে আমি না জানো তো দিদি, ভয় পেতাম, ভূতকে যে ভয় পেতাম না তা না, কিন্তু আমার না একটা কনফিডেন্স ছিল আমাদের বাড়িতে তো ভূত আসতে পারে না। হ্যাঁ, থাকবে বাড়ির বাইরে, ওইরকম একটা কারণ সবসময় ঠাকুমা বলতো যে আমাদের এখানে ঠাকুরের বাস আছে, ঠিক আছে।
তো ক্লাস 7-এ তোমার অ্যাকচুয়ালি অনামিকার ফার্স্ট পিরিয়ড হয়, এবং বুঝতে পারছো তো প্রথম পিরিয়ড যখন হয় না, মেয়েরা অত বুঝতে পারে না, হুট করে যদি পিরিয়ড হয়ে যায় প্রথম 5-6 মাস তো বুঝতেই সময় লেগে যায় কীভাবে ওটাকে ঠিক করে রাখবো, আমরা সব কিছু কীভাবে নিজেকে মানে খেয়াল রাখবো আর কি, সাবধানে থাকবো। তো জেঠুর মৃত্যুর ঠিক 1.5 মাস পর, তখন মাসটা ছিল বৈশাখ, প্রচণ্ড বৃষ্টি, কাল বৈশাখী ঝড়, এবং বলেছি গ্রামের পরিবেশ যখন গাছগাছালির ভর্তি, আম কাঁঠালের গাছ ভর্তি, আম গাছ তো প্রচুর আম গাছ ছিল, ঠিক আছে। তো বলছে যে সে আমার না তখন মানে 3 বার হয়েছে পিরিয়ড যে হয়েছে মাত্র 3 বার হয়েছে, আর সেদিন আমার পিরিয়ড হয়েছিল 2 দিন ছিল, কিন্তু আমি না সত্যি কথা বলতে খেয়াল থাকে না, হ্যাঁ ওরকম খেয়াল ছিল না, যদিও আমার মা ঠাকুমারা বলতো যে এই সময় ধূপধাপ করে কোথাও যেতে নেই, কোনো রকম যেতে নেই। তো সব প্রচণ্ড ঝড় এসছে তো, আর ঝড়ে কারেন্ট কেটে দিয়েছে, আর আম পড়ছে বৈশাখ মাসের, তো বুঝতেই পারছো বৈশাখ মাসের প্রথম দিকে আর কি, ধূপধাপ আম পড়ছে। তো সব বাচ্চারা, বাড়ির বাচ্চারা যখন কুড়োতে গেছে, ও না দৌড়ে গেছে কুড়োতে, আর দৌড়োতে গিয়ে কী করেছে বলে তো, ওই তুলসী মঞ্চের ওখানে যে ওর জ্যাঠার অস্থি মানে রাখা ছিল না, বাচ্চা মানুষ তো বললামই, দেখো অতটা মানে প্রথম হয়েছে, ঠিক করতে পারছিল না, ম্যানেজ করতে পারছিল না ব্যাপারটা, আর ভুলেই গেছিলো, বলছে আমি সত্যি কথা বলতে গেলে মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আমার হয়েছে। তো ও না ওইদিকে দৌড়ে চলে গেছে যাতে তাড়াতাড়ি গিয়ে আম কুড়াতে পারে। সো আম ঠাম কুড়িয়ে নিয়ে এসছে, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। তো কারেন্ট ছিল না এই সময়ও, আমি বলেছি ঘটনাটা কিন্তু বেশ কিছু বছর আগের ঘটনা। আর এই যে রামের যে এসেছিল গুয়াহাটিতে যখন পৌঁছেছে না, 2 দিন আমাদের ওখানেই কারেন্ট ছিল না, মানে আগের দিন রাত্রে গেছে, পরের দিন সকালবেলা 12টা-1টার পরে এসছে। তো বুঝতেই পারছো কারেন্ট হারেনি। সেদিন তো ও একা ঘুমিয়েছে, ওর সঙ্গে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। কি, ও না ঘুমিয়েছে, তখন বলছে যে আমরা কিন্তু ওই মশারি টাঙাতাম না, আমি আর আমার দিদি, আমাদের অভ্যাস হয়ে গেছিল। তো কারেন্ট থাকলে ওই অল আউট টাইপের গুড নাইট যে আগে ক্যাপসুলগুলি হতো, বা অল আউট লাগিয়ে দিতাম। আর যদি কারেন্ট না থাকতো ওই কাছুয়া যে তোমার ওই যে কাছুয়া যে থাকতো না, রিং টাইপের যে, ওটা জ্বালিয়ে ঘুমাতাম। যদিও ওটা জ্বালানো ঠিক নয়, শ্বাস প্রশ্বাসে অনেক রকম প্রবলেম হয়, কিন্তু ও এরকম করতে বলছে মশারি টাঙ্গালে দিদি, আমার মনে হতো আমি শ্বাস নিতে পারছি না, প্রচণ্ড অসুবিধা হতো। সেদিন কি হয়েছে, আমি একা ঘুমিয়েছি, জেঠির সঙ্গে তো দিদি ভাই ঘুমিয়েছে, আমি শুয়েছি, আমার ঠিক পায়ের আঙুলগুলিতে না এরকম তিরবিড় করছে। তো ও ভেবেছে হয়তো মেবি হতে পারে যে তোমার টিকটিকি আরশোলা টাইপের কিছু ভেবেছে, হ্যাঁ। তো টিকটিকি আরশোলা টাইপের ভেবেছে, তো ওরা পাটাকে এরকম করে ঝাঁকিয়েছে আর কি, যাতে চলে যায়। কিছুক্ষণ পরে যখন ও পুরোপুরি মানে সেন্সটা এসে গেছে যে চোখ খুলবেই এখন, তখন ও অনুভব করতে পারলো যে টিকটিকি আরশোলা না, আঙ্গুলগুলি যেমন তোমার পায়ে এরকম করে চালালে যেমন হয় না, যেমন সুরসুরি দিলে পায়ের আঙ্গুলের মধ্যে ওই রকম মনে হচ্ছে, অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা, বরফ ঠান্ডা আঙ্গুলগুলি। তো ওনা উঠে দেখে কি একটা ছোট্ট বাচ্চা, কিন্তু বাচ্চাটার গোফ আছে, ওনার ধরফর করে উঠেছে। ওর দেখার আরেকটা কারণ হলো, যেহেতু একা ঘুমায়, ওর বাবা কিন্তু একটা 0 পাওয়ারের লাইট জ্বালিয়ে রাখে, হ্যাঁ, ওই রুমে, যাতে মানে যদিও ডাকো বুকো, বাট স্টিল মানে একটু মফস্বলের ওইখানে তো ঘরটা, পোকামাকড় আছে, নানা রকম সাক্ষ্য তো ভয় আছে, হুটহাট করে দেখো ঢুকেই পড়তে পারে, তুমি যতই সাবধানতা অবলম্বন করো, এদের তো খালি একটু ফুকাই লাগে, তাই না। তো উঠে দেখে কি, মানে ও উঠার পর বসেছে, তখনও দেখছে যে ও যেটা ভেবেছিল ছোট বাচ্চা না, অ্যাকচুয়ালি ঠিক খাটের এখানে কোমর অবধি আছে, কোমরের নিচের পোর্শন একদম নেই, মানে লোকটা ধরো কোমর অবধি ওনার অস্তিত্ব। আফটার দ্যাটটা কিন্তু লোক ছিল, একটা মানে লোক। তো অনামিকা যেটা বললো যে দিদি, লোকটা যে খুব ভয়ঙ্কর দেখতে ওইরকম ছিল না, কিন্তু খুব যে ভয়ানক ওরকম ছিল না, কিন্তু ওনার না চোখে মুখে কেমন যেন একটা ক্রিপি জিনিস ছিল, যেটা দেখে আমি প্রচণ্ড ভয় পাই, আমি খুব জোরে চিৎকার মারি, হ্যাঁ, বাবা গো মা বলে। আমার 2 বার, প্রথম চিৎকারে কিন্তু যায়নি, দ্বিতীয়বার চিৎকার করার পর দেখি ও চোখের নিমিষে ভ্যানিশ হয়ে গেছে। তখন তো আমি বুঝে গেছি এটা ঠিক, মানে এটা মানে ঠিক মানুষ জাতীয় বা আমার স্বপ্ন জাতীয় কিছু না, এটা নিশ্চয়ই অন্যরকম কিছু ছিল। তো আমার চিৎকারে, যেহেতু রুমের লক লাগিয়ে ঘুমায় না, একা ঘুমায়, তো ওকে বলেছে যে রুমের লক লাগানোর দরকার নেই। বাবা মা চলে এসছে, বাবা মা পাশের রুমেই ঘুমোতো। তো বলছে কি হয়েছে, তখন ওর বাবাকে বললো যে বাবা আমি না এরকম জিনিস দেখেছি গো। তো বাবা বলছে তুই স্বপ্ন দেখেছিস, একা একা ঘুমোস তো তাই স্বপ্ন দেখেছিস। তো ওর ঠাকুমা দৌড়ে এসছে, ঠাকুমা দাদুও দৌড়ে এসছে। তো বলছে কি হয়েছে, তো বলছে না তোমার নাতনি স্বপ্ন দেখছে,
ভয় পাইতেছে। তো তখন ওর মা বলছে যে আজকে আমার সঙ্গে ঘুমিয়ে যাক। হ্যাঁ, ওর ঠাকুমা বলছে যে একা একা ঘুমোচ্ছে, ঘুমিয়ে যাক। তখন ওর বাবা নাকি না করেছে, যে বলছে দেখো আজকে ও তো নতুন না, ও তো একা ঘুমাই, তাই না? ওকে এরকম প্রশ্রয় দিও না, কারণ আজ বাদে কাল ও বাইরে পড়তে যাবে, গুয়াহাটিতে পড়তে যাবে, একা একা থাকতে হবে, ওকে সাহস করতে দাও, এইসব ছোটো ছোটো কথায় ওকে প্রশ্রয় দিও না বলে মা আর ওনার ওয়াইফকে নিয়ে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, অনামিকাও ভেবেছি মেবি হতেই পারে আমার ভুল, হ্যাঁ ভুল হওয়াই স্বাভাবিক। তো ঠিক আছে, সেদিন ঘুমিয়েছি, কিচ্ছু হয়নি। পরদিন যেন তো ওর প্রচণ্ড ক্র্যাম্প আসছে আর প্রচণ্ড ব্লিডিং হওয়া শুরু করেছে, মানে 2-3টা প্যাড নিয়েও ও কন্ট্রোলে আসছে না। তো ঠাকুমাকে বলছে, ঠাকুমা মাকে বলছে, তো ঠাকুমা বললো যে তুই হোমিওপ্যাথিক, ওর বাবাকে বলছে হোমিওপ্যাথিক যে ডক্টর আছে ওনাকে বলে কেউ একটা ওষুধ নিয়ে আস। হ্যাঁ, পট করে এলোপ্যাথিকটা ওনারা দিতে চাইতেন না বাচ্চাদের। তো ঠিক আছে, ওষুধ নিয়ে এসছে, ওষুধ খাওয়ার পর একটু ক্র্যাম্প কমেছে, বাট ওই ফ্লোটা খুব যে কমেছে তা না। ঠিক আছে, তো ওই দিন ওর মা বলছে যে মেয়েটা আমার সঙ্গে ঘুমা, কিন্তু ওর বাবা একদম একরুখা আর কি, না এগুলি তো বাইরে গেলেও হবে, এগুলি তো নতুন না, হ্যাঁ মেয়েদের তো এগুলি হয়, ওর তো এটার সঙ্গে কোপ আপ করেই চলতে হবে, ওকে একটু সাহস দাও, ওকে বুঝতে শিখাও। তুমি যদি এরকম ওকে আগলে আগলে রাখো, তোমার মেয়ে হয়ে গেছে আর বাইরে গিয়ে পড়াশোনা করা, লাইফে কিছু করা হয়ে গেছে, এরকম করে বলেছে। ঠিক আছে, সেই দিনও অনামিকা কিন্তু রাত্রে একাই ঘুমিয়েছে, এবং পরের আগের দিনের না অতটা মানে স্বপ্নর কথাটা ও অতটা পাত্তা দেয়নি, বরং ওর যে শরীরটা খারাপ ওটা নিয়েই ও আর কি একটু টায়ার্ড হয়ে গেছিলো। তো বিছনায় পড়তেই আর হার্ডলি 10 মিনিটের মধ্যে ঘুমিয়েও গেছে। হঠাৎ ওর ঘুম ভাঙলো, যেহেতু ওই রুমে ওরা পড়াশোনা করতো, 2 বোনের 2টো স্টাডি টেবিল ছিল, চেয়ার ছিল, চেয়ারটা করে টেনে কেউ বসলে যেরকম হয় এক্স্যাক্টলি ওই আওয়াজ টেনে কেউ যেমন বসেছে। তো অনামিকা ভাবছে যে এত রাত্রে কে আসবে, বলেন না, চোখটা খুলেছে, খুলে দেখে কালকে সেই লোকটা চেয়ারে তো বসেছে, পা ঠা তো নেই, সেই হাফ পোর্শনই, এবং আবার কৃপিভাবে ওর দিকে তাকিয়ে আছে। এবার কিন্তু ও চিৎকার করে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছে। ওর যখন সেন্স আসছে তখন দেখে যে ওর বাবা মা ঠাকুমা দাদু সবাই তো আছেই, আর ঠাকুমা ওর বাবাকে প্রচণ্ড বকাবকি করছে, আর মা তো কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অনামিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো তখন ঠাকুমা বলছে নিশ্চয়ই আমার বাড়িতে কারোর নজর লেগেছে, নাহলে আমার বড় ছেলেটাও এরকমভাবে হুট করে গেল গিয়ে, আমার নাতনিটাও এরকম অবস্থা, তুই একটা কাজ কর, ওনার একজন মানে চেনাশোনা আর কি, গুণিন নয়, উনি হলো ওনাদের স্থানীয় যে শ্মশান ওইখানের যে কালী মন্দিরে উনি পূজারী, বলছে ওনাকে খবর দে, হ্যাঁ বলবি আর কি এরকম এরকম। তো যেহেতু ওরা অনেক পুরনো বরাক ভ্যালি, তো ওরা ওই মানে পূজারীকে তো চিনতেন, গিয়ে না সব কথা বলেছে। তো পূজারী বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু আমি ঘরে যাব না, তোমরা আমার জন্য কিন্তু ওই মিষ্টি, অনেকে হয় না মিষ্টি জল দেয়, বলে মিষ্টি জল কিন্তু এনো না, আমি 1 বছর খাবো না তোমাদের ওখানে। ঠিক আছে, আসার পর উনি না ঘরে ঢোকেনি, তো বলছে তোমার নাতনিকে বাইরে বের করো। তো বাইরে বের করে তখন ঠাকুমা বলছে ওর কিন্তু গা খারাপ, মানে আগের দিনের মানুষ তো পিরিয়ডস বা মাসিকটা ওরকম করে বলে না, ওনারা গা খারাপ বলে বলে। তো পুরোহিত বলছে ঠিক আছে আমি ছুবো না, কিন্তু ও একটা মানে বস্তু দিয়েছে আর বলেছে যে জল দিয়েছে, জল মানে 15 দিন কন্টিনিউয়াস ছিটিয়ে যেতে হবে, আর একটা জল পোড়া দিয়েছে অনামিকাকে, বলছে এটা 15 দিন খেতে হবে, এবং এটা ধারণ করার জন্য জিনিস দিয়েছে, বলছে এটা এমন না যে এটা ধারণ করলে অত বেশি বাধা নিষেধ নেই, তথাপি ওই যে বাচ্চা হলে জাতক ওষুধ বা মরার ওষুধ থেকে মানে ওই বাড়ি যেতে না আর কি। যদিও ওর জ্যাঠা মারা গেছে, কিন্তু কালো সূচ তো ওদের নয়, ওর জ্যাঠার মানে স্ত্রী এবং ওনার ছেলের ওইরকম কালো সূচটা পরে, যেহেতু মেয়ে অবিবাহিত, মেয়েও কিন্তু কালো সূচটা পালন করছিল। ঠিক আছে, তো এরকম করে করে তো মানে ওকে দিয়েছে, তারপর অনেকটা ঠিক হয়েছে। ওই পুরোহিত যখন রিটার্ন আসছে, হঠাৎ তুলসী মঞ্চের ওখানেই না উনি খুট করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলছি কি যে যেহেতু আমি বললাম স্থানীয়, ওনারা চিনতেন জানতেন যে বড় জ্যাঠা যে মারা গেছে, ওর জন্য বললো যে কালো সূচ আমি ঢুকবো না এবং কিছু খাবো না। তো বলছে যে এখানে আপনার ছেলের অস্থি রেখেছেন না, মানে ওনার ওইখানে জেনারেলি এরকমভাবেই রাখে স্থানীয় বাসিন্দারা অস্থিগুলি। যেমন আমার শ্বশুর বাড়িতেও কিন্তু এটা আছে, যে আমার কাকা শ্বশুরের যখন দেহান্ত হয় তখন উনি ইম্ফলে মানে ওরা ইম্ফল থাকতো, তো ইম্ফলের বাড়িতেও কিন্তু ছাদের ওখানে তুলসীতলার ওখানে রাখা হয়েছিল ওনার অস্থি। আফটার 1 ইয়ার তারপর ওটা বিসর্জন করা হয়।
তো তখন বলছে যে হ্যাঁ, বলছে এখানে না ছোঁয়া লেগেছে, আপনার বড় বৌমাকে বলবেন গঙ্গা জল দিয়ে সকাল বিকেল এটাকে মোছামুছি করতে। আর আমি একটা জল, আপনার ছেলে যাচ্ছে তো আমার সাথে, ওর সাথে একটা জল পাঠিয়ে দেবো, ওই জল দিয়ে পুরো তুলসী তলার থেকে ধরে ওই অস্থির ওই জায়গাটা ছিটাবেন। তখন ঠাকুমা বলছে যে আপনি ছোঁয়া লেগেছে, কি ছোঁয়া লেগেছে? হ্যাঁ, আমরা তো খুব, বৌমা তো খুব শুদ্ধ বস্ত্রে সব কিছু করে। তখন বলছে যে আমার মনে হচ্ছে আপনার নাতনির যে প্রবলেম হচ্ছে ও জিনিসটা কবে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো বলছে 2 দিন ধরে, আর সেদিন ওর ছিল 4th ডে। তো বলছে তার মানে জিনিসটা শুরু হয়েছে অলরেডি পিরিয়ডস হওয়ার পর, ও ঠিক ছিল তারপর থেকে শুরু হয়েছে ওর সাথে জিনিস। বলছে হ্যাঁ। তো বলছে যে মনে হচ্ছে ও মানে ডিউরিং পিরিয়ডস হয়তো ওর ছোঁয়াটাই লেগেছে, এবং যেহেতু পিরিয়ডস নিয়ে হয়তো এমন কোনো জায়গায় ও চলে গেছিলো পিরিয়ডসের গায়ে, যে এই অ্যান্টিটি ও যেটাকে দেখতে পাচ্ছে কিন্তু আপনাদের ঘরে এমনি এমনি আসেনি। হ্যাঁ, ও কোনো গাছে ওর আস্তানা ছিল, ওর সঙ্গে ও ঘরে চলে এসছে, কিন্তু আমি এখন যা যা করার করে দিয়েছি, কোনো রকমের প্রবলেম হবে না। কিন্তু আপনার বৌমাকে বলবেন এই জায়গাটা সবসময় শুদ্ধ রাখতে, আর বাড়ির বাচ্চাদেরকেও যাদের মাসিক ধর্ম শুরু হয়ে গেছে ওদেরকে পুরোপুরি বলে দেবেন যে ডিউরিং দ্যাট টাইম এইসব জায়গায় যাতে আসতে নেই, আসে না। তো অ্যাকচুয়ালি কি হয় বলো তো, পিরিয়ডসের সময় না মেয়েদের তো শারীরিক যেমন মানে একটা কমজোরি চলে আসে না, তো পেইন থাকে সব রকম, ওই কমজোরি নাকি ওই অ্যান্টিটিদের অ্যাট্রাক্ট করে, এবং ওরা নাকি ইজিলি মানে ওই মানুষটার সঙ্গে এসে যেতে পারে বা পজেস করে নিতে পারে। তাই মাসিক ধর্মে বলে একটু সাবধানে থাকতে, কারণ বলে না শক্তের ভক্ত নরমের জম, ওটা তো তখন তো আমরা ফিজিক্যালি প্রচণ্ড উইক হই, তো ওই সময় মানে আমাদেরকে নাকি কাবু করা খুব ইজি, কিন্তু এমনি সময় তো আমরা প্রচণ্ড স্ট্রং হই, উইল পাওয়ার, এমনিও উইল পাওয়ার তো সবসময় স্ট্রং থাকে, বাট শারীরিকভাবে আমরা যখন একদম পুরো থাকি, স্ট্রং থাকি, তখন অতটা ইজিভাবে নাকি আমাদের ক্যাপচার করতে পারে না আর কি। তো এই ছিল আর কি অনামিকার পাঠানো ঘটনা। তো যা যা রিচুয়ালস করার তো ওরা করেছে, সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো থ্যাংক ইউ সো মাচ অনামিকা, এরকমভাবে তোমাদের ফ্যামিলির একটা ঘটনা পাঠানোর জন্য। যেটা অনামিকা আর কি বলতে চাইছি যে বাচ্চাদেরকে অনেক সময় বলে দেওয়া উচিত, কারণ আমরা তত কিছু জানি না, বলে দিলেই আমি হয়তো ধ্যান রাখতাম ব্যাপারটা, যে কিন্তু আমাকে যেহেতু এরকমভাবে বলা হয়নি দিদি, আমার কিন্তু এই ভুলটা হয়ে গেছিলো। তো এই যেটা আমি শুরু করলাম আর কি ঘটনাটা বলার আগে, যে হয়তো এইসব ক্ষেত্রে কিছু বলে দেওয়াটাই শ্রেয়, তাই না? তো কেমন লাগলো অনামিকার ঘটনা? অনেক কিছু শিখেছি আমিও, অনেক কিছু বুঝেছি আমিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট তো করে দাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আচ্ছা, সাবস্ক্রাইব বাটনের সঙ্গে একটা বেল আইকন থাকে, কিন্তু সেই বেল আইকনটা যদি প্রেস করে দাও না, যখনই আমি লাইভে আসি বা এই এপিসোডগুলি আসে না, নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা জানো তো থার্সডে তোমার জীবনের 1001 গল্পে কিন্তু তোমাদের পাঠানো ঘটনা আসে। হোয়াটসঅ্যাপ নাম্বার সেমই রেখেছি, জীবনের 1001 গল্প আমার দ্বিতীয় চ্যানেল, সেখানে তোমরা দেখে নিও। এবং আমার কালেক্ট করা কিছু হন্টেড ভাইরাল টপিক এবং ভাইরাল রিকার্নেশনের কিছু ঘটনাও কিন্তু আমার দিতে থাকি। জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, ঠিক আছে? আর একটা কথা যেটা বলিনি, কথায় গল্প ভূতের অ্যাড্রেস স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলায় সেই নস্টালজিক ফিলিংসটা ফিরিয়ে দেওয়া। তো চলো আর দেরি করবো না, ঋতিকার ঘটনায় চলে যাচ্ছি। ঋতিকার এর আগে কিন্তু লাইভে ওর প্রথম ঘটনাটা শুনিয়েছিলাম, ওই ঘোড়া রিলেটেড বলেছিলাম, কি আমি তো জিন বলেই বলেছিলাম। তো ঋতিকার সঙ্গেই কিন্তু একটা ঘটনা ঘটে। তো ঋতিকাদের বাড়ি আমি বলেছিলাম ছাদে দেখেছিল, তো দোতলা, ওরা কিন্তু দোতলাই থাকে, দোতলা বাড়িতেই থাকে। এবং ওর বললাম আগের ঘটনাতেও আমি মেনশন করেছিলাম যে পেছন দিকে ওদের রেলওয়ে লাইন আছে, রেলওয়ে ট্র্যাক আছে, যেখানে ম্যাক্সিমাম ওই মালগাড়ি, কয়লা ঠয়লা ওইসব গাড়ি যায়, অ্যান্ড সামনের দিকে একটা হাইওয়ে, এবং ওদের এই জায়গার এই হাইওয়েটা না বাঁকুড়ার ওদিকে কানেক্ট করছে। তো সবসময় রাত্রিবেলা কিন্তু লরি বলো বড় বড় ট্রাকগুলি যায়। তো অনেক সময় কি হয়, ঋতিকার যখন ঘুম ভেঙে যায় না, ঘুম আসছে না, ও কী করে জানলার ধারে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে ওর ট্রাকগুলিকে দেখে। হ্যাঁ, ভালো লাগে আর কি। ও মানে অনেক সময় হয় না, আমিও কিন্তু ভাবতাম যে অনেক সময় রাত্রেবেলা ট্রাক গেলে যে জানি না ওরা কোথায় যাবে, জানি না এটা এই ড্রাইভারের বাড়ি কোথায়, ওদের বাড়িতে কে আছে, এই গাড়িটা এত রাত্রে মানে আমি তো সবসময় এটা আসতো, ওরা কি ভুট্টুট দেখে না তো, ওরা তো ভুট্টুট দেখে না তো। তো এরকম মানে ঋতিকারও অনেক রকমের ভাবনা আসছিল। তো ও যখনকার কথা বলছে তখন কিন্তু ওদের এই জায়গাটা অত বেশি জমজমাট ছিল না, গাছগাছালি প্রচুর ছিল, বললামই হাইওয়ে ও মানে দোতলা থেকে বেশ ভালো দেখা যায়। এবং হাইওয়েটা এমন ছিল না, গাছগাছালি তো ছিলই,
মানে মোটামুটি দেখা যায়, বেশ অনেকটা অবধি দেখা যায়। তারপর একটা জায়গায় নিয়ে কিন্তু ইউ টার্ন নিতে হয়। ইউ টার্ন নেওয়ার পর যদিও আর দেখা না যায়, কিন্তু স্ট্রেট যে তুমি হেঁটে আসছো আপ টু ইউ টার্ন অবধি কিন্তু তোমাকে স্ট্রেট দেখতে পারবে সে। তো যেদিনের ঘটনা হয়েছে ওই দিন ঋতিকার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। অ্যাজ ইউজুয়াল ঋতিকা কিন্তু সেই জানলার পাশে এসে দাঁড়ানোর পর ঋতিকা দেখছে যে একটা লোক, ও লোকই বলেছে বলে একটা লোক জানো তো আমি দেখছি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো লোকটার গতিপথ এমন ছিল না, যেরকম আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল হার্ডলি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার দোতলার নিচে এসে পৌঁছবে, যেহেতু হাইওয়ের অনেকটা আগে অবধি দেখা যায় এবং সুনসান সড়ক ছিল, বোঝাই যাচ্ছে। বলছি জানো তো যখন আস্তে আস্তে বেশ কাছে এসে পড়লো তখন আমি রিয়েলাইজ করলাম, ঠাহর করলাম একটা ব্যাপার, লোকটা কিন্তু শার্ট প্যান্ট টাইপের পরেনি। লোকটার আপাতমস্ত হোয়াইট কাপড়ে, একদম পুরো আল খেলদার মতো হোয়াইট কাপড়ে ঢাকা, এবং লোকটা আস্তে আস্তে একটা গাছের আড়ালে এসছে এবং আমি ভাবছি হয়তো গাছের থেকে বেরোবে। হ্যাঁ, বেরোবে। আমি গাছের ওদিকে এক দৃষ্টি তাকিয়ে আছি, এমন না যে ওইদিকে কোনো নামার রাস্তা আছে, মানে হাইওয়েটা হাইওয়ে। যদি ওই জায়গার থেকে তুমি জমি যে আছে ওই জমিতে তুমি যাও আমি দেখতেই পাবো, যেহেতু দোতলায় আছে আমি, খানিকটা তো নিচে রাস্তাটা। বলছে জানো 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে আছি, আমি কাউকে দেখতে পেলাম না। আমি এদিকে দেখছি ওদিকে দেখছি, আরে লোকটা উবে গেল নাকি, কোথায় গেল লোকটা। বলছে 4-5 মিনিট পর যাওয়ার পর না আমার না একটু ভয় ভয় লেগেছে। আমি সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিই এবং এসে না আমি বিছনায় শুয়ে শুয়ে জিনিসটাকে অ্যানালাইজ করতে লাগলাম যে আমি কাকে দেখলাম। আচ্ছা, লোকটা যে যেরকম হাঁটার গতিতে আসছিলাম বললাম 7-8 মিনিট লাগে, লোকটার কিন্তু হার্ডলি 1 থেকে 1.5 মিনিট লেগেছে। ও আরেকটা জিনিস তখন ওর মাথায় আসলো যে লোকটাকে যে সাদা অবয়বটাকে দেখেছে না, মনে হচ্ছিল কি হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে আসছে। ও প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে লাগলো যে এটা আমি কী দেখলাম। এই সময় কি হয়, ও ঠিক ওর জানলার ওপরে ভেন্টিলেটারে না একটা দেখছে হোয়াইট কালারের বড় পাখি জাতীয়, একবার এরকম করে উড়ে উড়ে আসছে, একবার উড়ে উড়ে যাচ্ছে। এরকম দুবার হওয়ার পর ও তো বেশ ভয় পেয়ে যায়। ও মোবাইলে হনুমান চালিসাটা চালায় এবং হনুমানজির নাম জপ করতে থাকে। যখন জব করতে করতেও কিন্তু মনে একটু সাহস এসছে এবং ওটা যে বারবার এরকম আপ ডাউন করছিল ওটার ইয়েও কিন্তু কমে এসছে, তারপর কিন্তু আর দেখতে পাওয়া যায়নি। তো সেই রাতে এই ইনসিডেন্টটা হয়েছিল ঋত্বিকার সাথে। তো এটা ঋত্বিকা বলেছে আমার না প্রচণ্ড ভয় লেগে গেছে, আমি খুব ভালো কাজ করেছিলাম দিদি যে আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। একদমই তাই। অ্যাকচুয়ালি আমি সবসময় বলি রাত্রেবেলা ওরা যাতায়াতটা বেশি করে, যেহেতু মানুষজন থাকে না, ওরাও কিন্তু মানুষজনকে অ্যাভয়েড করেই চলতে চায়, যেমন আমরা ভূত প্রেতকে অ্যাভয়েড করে চলতে চাই। ওই সময় তুমি হয়তো ওর চলমান রাস্তায় তুমি দাঁড়িয়েছিলে, তোমার চোখেও পড়ে গেছে এবং যেহেতু তোমার চোখে পড়েছে ও হয়তো তোমাকে কিছু একটা ইন্ডিকেশন বা কিছু একটা বোঝাতে এসেছিল। আমার তো ওটাই মনে হয়। তোমাদের কি মনে হয় ঋত্বিকার ঘটনাতে? তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, না করলে বুঝবো কি করে তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা। যারা নতুন দেখছো ওয়ান্স অ্যাগেন বলবো সাবস্ক্রাইব করতে ভুলবে না, এভাবে ভালোবাসা দিতে থাকো, এভাবেই পাশে থাকো। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।